রূপকথা মায়ার অপোজিটে বসে বলে উঠল, আপনার ছেলে কিন্তু এবার বেশি বেশি করছে আন্টি। আমি কিন্তু এবার চুপ থাকবো না, বলে দিলাম। রূপকথার সারফরাজের খুনসুটিময় ঝগড়ায় মন খুলে হাসলেন মায়া। দীর্ঘ বছর পর আজ রাতে শান্তির নিদ্রায় গিয়েছিলেন তিনি। সেই সাথে সকাল সকাল মনটাও ফুরফুরে লাগছে। খিচুড়ির লোকমা মুখে তুলে মায়া রূপকথাকে আদুরে গলায় শুধালো। তোমার নাম কি মা? রূপকথা মিষ্টি হেসে উত্তর করল। রূপকথা। সারফরাজ রূপকথাকে চোখ টিপে বলে উঠল, ও মিথ্যে বলছে মা, ওর নাম রূপকথা নয়, জালাতুন্নেসা। সারফরাজের বাচ্চা সারফরাজ। বলেই জুসের গ্লাস থেকে সারফরাজের উপর জুস ছুঁড়ে মারল রূপকথা। জিভ দিয়ে ঠোঁটের আশেপাশের জুস চেখে সারফরাজ বলল। জুসে চিনি দাওনি জালাতুন্নেসা? রূপকথা কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আপনার ছেলে একটা জঘন্য বজ্জাত আন্টি। শাসন করে একটু মানুষ করুন, নয়তো আমি ওর মাথা ফাটিয়ে দিব। বলেই না খেয়ে টেবিল ছেড়ে উঠে গেল রূপকথা। মায়া আলু ভর্তা দিয়ে খিচুড়ি মুখে তুলে চোখ বুজে ফেললেন। এই স্বাদ তার খুব চেনা। কর্নেল সাহেব এভাবে তাজা ধনিয়া পাতা, কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা করতেন। গরম ভাত আর ঘিয়ের সাথে বেশ লাগত। স্বামীর কথা মনে পড়তেই চোখের কোণে জল গড়ালো মায়ার। আরও বেশি করে আলু ভর্তা মুখে পুড়ে মাথা নিচু করে ফেললেন মায়া। এরপর বলে উঠলেন, বাবার থেকে শিখেছিস? সারফরাজ হাত গুটিয়ে ভারী শ্বাস ফেলল। এরপর বলল, যেদিন তুমি হাত ভেঙে সিএমএইচে ভর্তি ছিলে, তখন বাবা আর আমি রান্না করে খেয়েছিলাম, তখনই দেখা হয়েছে। হাত ভাঙার ঝাপসা স্মৃতি মনে পড়ল মায়ার। এরপর বলল, খুব দুষ্টু ছিলি তুই। বেকায়দায় বেকায়দায় ঝাঁপ মেরেছিলি আমার উপর, তাই না? সারফরাজ চোখের জল মুছে বলে উঠল, আমি এখন শান্ত হয়ে গেছি মা, আর ঝাপাঝাপি করি না, তোমায় আর ব্যথা দেব না। এখন থেকে পাপার মতো তোমায় আগলে রাখবো। মায়া নিঃশব্দে খাওয়া আরম্ভ করলেন। এরপর বললেন, থেকে থেকে মাথায় অনেক স্মৃতি ভেসে ওঠে, কিন্তু পরক্ষণেই ভুলে যাই। আমি কবে নাগাদ সুস্থ হব বাবা? সারফরাজ ভাঙা গলায় বলল। খুব শীঘ্রই। অভিরূপের পরিবারের সকলের ভিসা হয়ে গেছে ক্যালিফোর্নিয়া। সেই সুসংবাদ দিতেই দুপুরের আগে আগে নেলিদের বাড়ি এলো অভি। অভিকে পেয়ে বেশ খুশি হলেন সেলিনা। আমজাদ হায়দার সাত বাগান থেকে দৌড়ে এসে কুশলাদি বিনিময় করে সোফায় বসলেন। অভিরূপ চলে যাবে শুনে আমজাদ সেলিনা দুজনের মন খারাপ করলেন। নেলি দূর থেকে শুনে কেঁদে ফেলল। অভিরূপ চলে গেলে সে কিভাবে থাকবে? তাছাড়া 5টা বছর কি চারটি ঘাড়ি কথা? কিন্তু নিজের ভবিষ্যতের ভাবনা ভেবে নিজেকে বোঝালো নেলি। সেলিনা অভিরূপকে বোঝালো। আমজাদ হায়দার একটু মন ভার করলেন। পরক্ষণেই অভিরূপের হাত টেনে ধরে বলে উঠলেন, ছাদে বড় বড় গান্ডারি হয়েছে, রসে ভরা, চলো খাবে। অভিরূপ অল্প হেসে হামজাদ হায়দারের সাথে ছাদে গেল। ছাদের এক কোণে পাতা চেয়ারে অভিকে বসতে দিয়ে একটা মোটা বড় গ্যান্ডারি নিয়ে এলেন আমজাদ। এরপর অভির হাতে দিতে দিতে বলে উঠলেন, নীলির মনটা আজকাল খুব ভার, সব বুঝতে পারি, কিন্তু আমি নিরুপায়। বলেছিলাম যদি তোমাদের অকাত করিয়ে রাখি। ওই নীলি মাঝে মাঝে গেল এলো, কোনো সমস্যা আছে? আমার মনে হচ্ছে তুমি চলে গেলে নীলির সম্পর্ক থাকবে কি থাকবে না এই ভয়ে পড়াশোনায় মনোযোগী হতে পারবে না, কিন্তু মেয়ের নাম করা ডক্টর হবে, এ আমার বহুদিনের স্বপ্ন বাবা। অভিরূপ যেন মেঘ না চাইতেই বৃষ্টি পেল। অধিক উত্তেজনায় দাঁড়িয়ে বলে উঠল, ডেট সিলেক্ট করে আমায় জানাবেন। আপনারা যেভাবে চান আমি ওভাবে রাজি। সন্ধ্যার পর থেকেই সিয়েরা ফরেস্টে শীতের প্রকোপ নামল বাকি দিনগুলোর চাইতে অনেক কঠিন রূপে। ফায়ার প্লেসের মৃদু আগুন আজ শরীরকে উষ্ণ করতে পারছে না। শরীর কেমন কেঁপে কেঁপে শিউরে কাটা দিয়ে উঠছে। শো শো শব্দে বাইরে বাতাস প্রবাহিত হচ্ছে। আকাশের উজ্জ্বল চাঁদটা আজ মেঘার ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। ক্যালিফোর্নিয়ায় এসেছে পর্যন্ত এমন আবহাওয়া দেখেনি রূপকথা। রূপকথার মন বলল আজ রাতে বোধহয় বৃষ্টি হবে, কিন্তু রূপকথাকে ভুল প্রমাণ করে নিমিষেই আকাশ থেকে টুপটাপ শব্দে ঝরতে আরম্ভ করলো সাদা তুষার। খোলা জানালায় দাঁড়িয়ে তুলোর মতো বরফকণার ঝরে পড়ার দৃশ্য দেখে অভিভূত হলো রূপকথা। তার চঞ্চল মন নেচে উঠল বরফের সংস্পর্শে যাবার জন্য। ইচ্ছে করল বরফ নিজ হাতে ছুঁয়ে দিতে। যেই ভাবনা সেই কাজ। সমস্ত ভয় ভীতি ভুলে সকলের অলক্ষ্যে চুপি চুপি রূপকথা বাড়ির ইয়ার্ডে বেরিয়ে এলো। ইতোমধ্যে গাছপালা আর মাটির উপর জমে উঠেছে নরম বরফের আস্তর। রূপকথা ঠোঁটের কোণে প্রশস্ত হাসির রেখা টেনে
চারপাশে বিস্ফারিত নজর বুলালো। চারপাশ কেমন নিঝুম নিস্তব্ধ, নিশাচর প্রাণীগুলোর শ্বাসধ্বনি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। শুধু তুষার পড়ার মৃদু শব্দে ভরে আছে বনভূমি। বাইরে বেরোতেই রূপকথা বুঝল শীতের মাত্রা যথেষ্ট। গায়ের ভারী ওভারকোট এই শীত নিরাময় করতে পারছে না। শীতে দাঁতের বাড়ি উঠল। বাতাসের তোরে এখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা কষ্টসাধ্য হলো। তবুও রূপকথা ঘরে ঢুকল না। রূপকথা মুখ তুলে আকাশের দিকে তাকালো। এরপর আনন্দে দুই হাত ছড়িয়ে দিল। ঘন তুষারকণা এসে পড়তে লাগলো তার চুলে, মুখে, কোটের উপর। ঠান্ডা বাতাসে নিঃশ্বাস ধোয়ার মতো ভেসে যাচ্ছে বাতাসে। হাত মোজাহীন হাতগুলো বরফ আর বাতাসের সংস্পর্শে শক্ত হয়ে নীল হয়ে উঠল। রূপকথা বাটি থেকে বরফ খামচে সেগুলো দিয়ে বল বানালো। এরপর তা ছুঁড়ে মারতে লাগলো এদিক সেদিক। সারফরাজ আজ বাড়িতে নেই। কোথায় গিয়েছে রূপকথা জানে না। সারফরাজের অনুপস্থিতি প্রথমবারের মতো রূপকথার কাছে আনন্দে ঠেকল। সে থাকলে নিশ্চিত ধরে বেঁধে তাকে ঘরে নিয়ে দরজা আটকে দিত আর বড় বড় ভাষণ শোনাতো ঠান্ডা জ্বর নিয়ে। রূপকথার এবার অদ্ভুত এক ইচ্ছে জাগলো, বরফের স্বাদ কেমন তা চোখে দেখার। রূপকথা হাঁটু ভেঙে বরফের উপর বসল। এরপর আঙ্গুলে ডগা দিয়ে অল্প বরফ নিয়ে মুখে দিল। স্বাদ পানির মতো। রূপকথার ইচ্ছে হলো কয়েক খাবলা বরফ খেতে। সে মনের ইচ্ছাকে প্রাধান্য নিয়ে অল্প বরফ মুখে নিয়ে আইসক্রিমের মতো খেতে লাগলো। রূপকথার আনন্দ যখন চরম পর্যায়ে, এমন সময় সারফরাজের গাড়ি এসে থামল বাড়ির প্রকাণ্ড গেটের কাছে। লুইস দৌড়ে এসে গাড়ির দরজা খুলে দিতেই ছাতা নিয়ে এগিয়ে এলো ইয়ং। সারফরাজ গাড়ি থেকে নামতেই ড্যাভিন গাড়ি নিয়ে চলে গেল পার্কিং লটে। গাড়ি থেকে নেমেই রূপকথাকে দেখে সারফরাজের চোখ কপালে উঠল। সে ছাতা ফেলে দৌড়ে রূপকথার কাছে গিয়ে ধমকে বলে উঠল, কি করছো এসব? নিউমোনিয়া বাঁধাতে চেয়েছো নাকি? সারফরাজের ধমকে বরফ খাওয়ায় বাধা পড়ল রূপকথার। সে নিচে থেকে পিটপিট চোখে উপরে তাকালো। সারফরাজ খেয়াল করল রূপকথার চুল, ভ্রু আর চোখের পাপড়ি বরফে সাদা হয়ে উঠেছে। মেয়েটি সাংঘাতিক অসুস্থতায় ভুগবে বুঝতে পেরে সারফরাজ হাত বাড়িয়ে দিল রূপকথাকে মাটি থেকে তুলতে। রূপকথা সারফরাজের হাত স্পর্শ করতেই সারফরাজ চমকে উঠল। হাত দুটো বরফের চাইতেও ঠান্ডা। হ্যাঁচকা টেনে রূপকথাকে দাঁড় করিয়ে কোলে তুলে নিল সারফরাজ। এরপর হনহন করে ডাইনিং রুমে ঢুকে দরজা আটকে দিল। রূপকথার গায়ের ভেজা কোট গা থেকে খুলে একটা ভারী উলের সোয়েটার পরিয়ে দিল সারফরাজ। এরপর তাকে টেনে হিঁচড়ে ফায়ারপ্লেসের একদম কাজ ঘেঁষে দাঁড় করিয়ে হাত ছেঁকতে লাগলো। রূপকথার মনে হলো হাত দুটি কেমন অনুভূতিহীন শক্ত হয়ে রয়েছে আর সেগুলোতে চিনচিনে ব্যথা করছে, কিন্তু ভয়ে সারফরাজকে বলতে পারল না। টাওয়েল নিয়ে রূপকথার মাথা পরম যত্নে মুছিয়ে মাফলার দিয়ে গলা পেঁচিয়ে দিল সারফরাজ। সহসাই ফচ করে এক হাঁচি দিয়ে বসল রূপকথা। সারফরাজ করুণ হেসে কপাল চাপড়ালো। এরপর কয়েক দফা হাঁচির পর কাশি শুরু করল রূপকথার শরীর একটু উষ্ণ হতেই সারফরাজ কোনো বাক্য ব্যয়হীন রূপকথাকে তার কক্ষে নিয়ে গিয়ে ভারী ভারী দুটো ব্ল্যাঙ্কেট মুড়িয়ে শুইয়ে রুম হিটার চালু করে বাইরে বেরিয়ে এলো। এরপর কোনো মতে তাড়াহুড়ো করে নিজের পোশাক পাল্টে কিচেনে এলো। ঝটপট চুলা জ্বালিয়ে মশলা চা বানিয়ে রূপকথার কক্ষে দৌড়ালো। নিজের অবস্থার অবনতি দেখে রূপকথার ভয় হতে শুরু করলো। এবার তার মনে হচ্ছে তার জ্বর আসবে। জ্বর এলে ভারী বিপদ, তাকে সামলানো মুশকিল হয়ে যাবে সারফরাজের জন্য। এদিকে কাশতে কাশতে গলাটাও ব্যথা করছে। নিউমোনিয়া কি হয়ে গেল তবে? সারফরাজ রূপকথার সামনে চায়ের পেয়ালা ধরে ভারী গলায় বলে উঠল, নাও রেখে নাও। রূপকথা বাধ্য বাচ্চার ন্যায় ভারী কমফোর্টার সরিয়ে উঠে বসে চায়ের কাপটা নিল। এরপর তাতে চুমুক বসালো। একটা চেয়ার টেনে তাতে বসতে বসতে সারফরাজ রূপকথাকে শুধালো, আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি এই পৃথিবীতে নতুন? রূপকথা ঢের বুঝলো সারফরাজ তাকে বকাঝকা করতে প্রস্তুতি নিচ্ছে। তাই রূপকথা আগ বাড়িয়ে বলে উঠল, যদি একটাও বকা আর ধমক দিয়েছো তো আমি দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। তখন রুদ্ররাজ এসে ধরে নিয়ে আমায় বিয়ে করে ফেলবে, তখন মজা বুঝবে। সারফরাজ ঠান্ডা চোখে রূপকথাকে পরখ করে অন্যত্র দৃষ্টি সরিয়ে তপ্ত শ্বাস ফেলে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করল। চাটা শেষ করে রূপকথা আবার শুয়ে গেল। এরপর বলে উঠল, চলে যাও লাইট অফ করে, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। সারফরাজ হাত ঘড়িতে সময় দেখল, কেবল রাত 8টা বাজে। রূপকথাকে কখনো এমন টাইমে ঘুমোতে দেখেনি সে। শরীর নিশ্চিত খারাপ হচ্ছে, তাই জন্যই চোখ বন্ধ হয়ে আসছে। কি হলো, যাও।
রূপকথা পুনরায় আওয়াজে লেট নিভিয়ে বেরিয়ে এলো সারফরাজ। এরপর মায়ার ঘরের দিকে পা বাড়ালো। সারা সন্ধে রূপকথাকার দেখা না পেয়ে নিজ কক্ষে কম্বল জড়িয়ে শুয়ে আছেন মায়া। আজ বড্ড ঠান্ডা পড়েছে। সারফরাজ দরজায় নক করে জিজ্ঞেস করলো। মা ঘুমাচ্ছ? সারফরাজের গলা পেয়ে ঠোঁটের কোণে হাসি রেখা টেনে মায়া উঠতে উঠতে বলে উঠল। না রে বাবা, ঠান্ডার জন্য শুয়ে আছি, আই। সারফরাজ মায়ার বিছানার কোণে বসে মায়াকে জড়িয়ে চোখ বুজে কিছুক্ষণ চুপ করে রইল। ছোটবেলার নিত্যদিনকের অভ্যেস ছিল এটি। বাইরে থেকে ফিরেই মায়ের গন্ধ নেয়া। অদ্ভুত এক প্রশান্তি কাজ করে মনের মধ্যে। মনে হয় সমস্ত হতাশা, বিপদ, ভয় সব কেটে যায় এই গন্ধে, এই স্পর্শে। মায়া সারফরাজের চোখে মুখে হাত বুলিয়ে বলে উঠলেন। কিছু হয়েছে? মন খারাপ? না, ভালো লাগছে তোমার গন্ধ নিতে। মায়া অল্প হাসলেন, এরপর বললেন। মেয়েটা কোথায়? সারফরাজ বিরক্তি ভরা গলায় জবাব দিল। আর বলো না মা, মেয়েটা বড্ড অবুঝ। বাইরের বরফে সে এত সময় ধরে ভিজেছে, আবার সে বরফ খেয়েছে। রাতে জ্বর না এলেই হয়। মায়া উৎকণ্ঠা নিয়ে বলে উঠলেন। সর দেখি, একবার দেখে আসি। মায়ের কোমর জড়িয়ে মায়ের কোলে মাথা রেখে সারফরাজ আতুরে গলায় বলে উঠল। ঘুম হচ্ছে, সকালে যেও। এখন আমার মাথার একটু টিপে দাও তো, ওই ছোটবেলার মতো। সারফরাজের মাথা টিপতে টিপতে মায়া বলে উঠল। তোর নানা আমাকে একটা বদ্ধ ঘরে অনেক বছর বন্দি করে রেখেছিল সারফরাজ। ওই ঘরে না ছিল কোনো আলো, না ছিল কোনো কথা বলার মানুষ, না ছিল কথা বলার মানুষ। আমার একাকিত্বের কল্পনার সঙ্গী ছিলি তুই। তোকে এক পলক দেখতে, একটু আদর করতে মরিয়া হয়ে উঠেছিলাম আমি। আব্বাকে অনেক অনুরোধ করেছি আমাকে মুক্ত করে দিতে, কিন্তু আব্বা আমার উপর এতটুকু রহম করেননি। আব্বা কেমন যেন নিষ্ঠুর হয়ে গেছিলেন। আমার মৃত্যু, ভাইজানের মৃত্যু আব্বাকে হৃদয়হীন বানিয়ে দিয়েছিল। আব্বা মনে করেন এসবের জন্য আমিই দায়ী। সারফরাজ ব্যথিত গলায় শুধালো। বাবা কখনো সন্তানদের উপর এতটা কঠোর হতে পারে মা? সারফরাজের মাথায় হাত বুলাতে বুলাতে মায়া বলে উঠলেন। আমার প্রতি আব্বার আকাশ সম ঘৃণা জন্মেছিল। সন্তান ছাড়া, পরিবার ছাড়া কতটা যন্ত্রণা অনুভূত হয় সেটা তিনি আমাকে বোঝাতে চেয়েছিলেন। সারফরাজ চট করে উঠে বসে শুধালো। আচ্ছা মা, একটা কথা বলো, তুমি রুদ্রের কাছে কিভাবে পৌঁছলে? আর সে বিদেশি বা কিভাবে এলো? ঝাপসা স্মৃতি হাতড়ে মায়া বলতে লাগলেন। বড় ভাইজান আগে থেকে অবৈধ সব কাজের সাথে জড়িত ছিল। নেশা পানিও গিলতেন প্রচুর। বড় ভাবি গোপনে আমাকে সব জানাই একদিন। আমার সঙ্গে ভাবির যোগাযোগ ছিল দীর্ঘদিন। বড় ভাবিকে ভাইজান প্রচুর মারধর করতেন। মার খেতে খেতে শরীর পচে গেছিল তার। তোর বয়স যখন 6, হঠাৎ একদিন খবর পেলাম ভাবি হার্ট অ্যাটাকে মারা গেছেন। তোর বাবা আমায় নিয়ে গেলেন চিটাগাং, কিন্তু আব্বা আমায় হাভেলির গেট থেকেই যাতা করে বের করে দিলেন। বড় ভাইজানের ছেলে রুদ্র তখন 8 কি 9 বছরের। ছেলেটা ঘুরে ঘুরে কাঁদছিল সারা বাড়িময়। আব্বার অপমান, হুমকি ধামকি অগ্রাহ্য করে আমি রুদ্রকে বুকে জড়ালাম, কিন্তু তার চোখের ঘৃণা আমাকে থমকে দিল। তার চোখ জোড়া দেখে মনে হলো সেগুলো আমার হুঙ্কার ছেড়ে বলছে, আমার মায়ের মৃত্যুর জন্য তুমিই দায়ী, তোমাকে আমি ছাড়বো না। ওই টুকুন ছেলের এমন ভয়ানক চোখ দেখে আমি বেশ ভীত হলাম। কোনো মতে তোর বাবার হাত ধরে বেরিয়ে এলাম ভাবির দাফন হবার আগেই। তোর বয়স যখন 8, হঠাৎ একদিন বিধ্বস্ত হয়ে তোর বাবা বাড়ি ফিরলেন। তাকে কেমন অস্থির আর অপরাধী দেখাচ্ছিল। বিয়ের 10 বছর জীবনে তাকে এতটা অসহায় ভগ্ন কখনো দেখিনি আমি। মানুষটা বড্ড সহজ আর প্রাণখোলা ছিলেন। কিছু লুকাতেন না আমার কাছে। রাতে তুই ঘুমানোর পর তাকে শক্ত করে চেপে ধরলাম। ঘটনা যা শুনলাম তাতে আমি হতবাক না হয়ে পারলাম না। বড় ভাইজান মাদক, অস্ত্র আর নারী পাচার কাজে বর্ডারে ধরা পড়ে গুলি খেয়ে মারা গেছেন। সবচাইতে লোমহর্ষক যা ছিল তা হলো তার সঙ্গে রুদ্রও ছিল। বর্ডার আর্মিদের উপর বড় ভাইজান বন্দুক চালিয়েছিলেন। নিজেকে কলঙ্কিত করে গায়ের পোশাকে দাগ ফেলে ভাইজানকে বাঁচাতে চেয়েছিলেন তোর বাবা,
কিন্তু উপর থেকে করা আদেশ ছিল ভাইজানকে ক্রস ফায়ার করার। তোর বাবা নিজের কাছের এক মেজরের সাহায্যে রুদ্রকে ওই স্পট থেকে সরিয়ে চিটাগাং পৌঁছে দিয়েছিলেন। নয়তো রুদ্র কিশোর জেলে পৌঁছে মরত। ঘটনার কয়েকদিন পর তোর বাবার বলতে বলতে কেঁদে ফেললেন মায়া। বাকি ঘটনা সারফরাজ জানে। বাড়ির আঙ্গিনায় খেলা করছিল সারফরাজ, মায়া ঘরের কাছে ব্যস্ত। এমন সময় কয়েকজন লোক একটা বড় কার্টুন তাদের ঘরের দরজায় ফেলে বলে উঠেছিল। বলেই লোকগুলো আর দাঁড়ায়নি। মায়া অবাক হয়ে সেই কার্টুন খুলতেই কর্নেল সাদাব শাহজাহানের কাটা মুন্ডু আর টুকরো টুকরো দেহ পাওয়া গেছিল। সারফরাজ নিজেও বাবার এহেন অবস্থা দেখে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। সাদাব শাহজাহানের দাফনের পর অনেক মামলা মোকদ্দমা হয়েছে, কিন্তু খুনিকে পাওয়া যায়নি। মায়া জানতেন কে করেছে এই কাজ, কিন্তু নিজের বাবাকে জেলে পাঠাতে চাননি তিনি। শুধু সুবহান চৌধুরীর সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছিলেন, আমাকে বিধবা করে দিলেন আব্বা। আমার ছেলেটা যে এতিম হয়ে গেল আব্বা। আমার জীবনের রঙগুলো এভাবে কেড়ে নিলেন আপনি। সাদা থানে জড়িয়ে দিলেন আমাকে। আমার উপর এতটাই ঘৃণা আপনার আব্বা? সুবহান বিনা বাক্যে নিজের লোকদের আদেশ দিলেন, ওকে অন্ধকার করে বন্দি করে রাখ। পরিবার ছাড়া, সন্তান ছাড়া কেমন অনুভূতি হয় তা ওকে বোঝা। লোকগুলো সুবহানের আদেশে মায়াকে টেনে হিচড়ে একটা ঘরে বন্দি করে দেয়। দিনে একবেলা খাবার পাওয়া যেত। স্বামীর শোক, সন্তান ছেড়ে আসা, ঠিকমতো খাবার না পাওয়া আর ঘুটঘুটে অন্ধকার ঘর মায়াকে এক অন্য জগতে পৌঁছে দিল। মুক্ত জীবন থেকে মিলল বন্দি জীবন। এদিকে সুবহান নাতি রুদ্রকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করলেন, কারণ আর্মি বহর তখনও গায়েব হওয়া রুদ্রকে খুঁজছিল। রুদ্র বিদেশ গিয়ে পড়াশোনা করে বাহ্যিক মানুষ তো হয়েছে বটেই, কিন্তু ভেতরে ঠিকই পশুই রয়ে গিয়েছে। মায়া আরও কিছু বলতে চাইলেন, কিন্তু ভুলে গেলেন। সারফরাজের পুরো ঘটনা আর জানা হলো না। সিয়েরা ফরেস্টে ভোরের আলো ফুটল আজ ক্ষীণ রূপে। সকাল থেকেই সূর্যের ভারী তেজ। সারফরাজ সকাল সকাল নিজের রান্নাবান্না শেষ করে রূপকথার কক্ষে টু মারল। মেয়েটা এখনও বেঘরে ঘুমোচ্ছে আর বিড়বিড় করে কি যেন বলছে। সারফরাজ কপাল কুঁচকে ব্যস্ত পায়ে রূপকথার বিছানার পাশে এসে দাঁড়ালো। এরপর কপালে হাত ছোঁয়াতেই চমকে উঠল। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। সারফরাজ রূপকথার গায়ের কমফোর্টার সরিয়ে ঝাঁকিয়ে ডাকল, এই রূপকথা, রূপকথা। রূপকথা অল্প চোখ মুলে তাকিয়ে সারফরাজকে দেখল। এরপর সারফরাজকে জাপটে ধরে উঁচু গলায় বলে উঠল, ও আমার গায়ে প্রেমের জ্বর। কেউ দে না সরফরাজের খবর। সরফরাজ আমার শীতেরই চাদর। রূপকথার অদ্ভুত গানে সিরিয়াস মুহূর্তে হা হা করে হেসে উঠল সারফরাজ। রূপকথা সেই হাসি তোয়াক্কা না করে শরীরের অসহনীয় ব্যথা, মাথার যন্ত্রণা, দাঁতের শিরশিরানি আর জ্বরের ঘরে পাগলের ন্যায় চিৎকার করে গাইতে লাগলো। বাঙ্গি ফাটা বালি বালি, তরমুজ ফাটা লালে লাল, সাঁতার না জানিলে কেমনে পাড়ি দিবি প্রেমের খাল। ও বন্ধু কাছে আয়, ফুলের মধু ঝরে যায়। রূপকথার গানে সারফরাজের মাটিতে গড়াগড়ি দেবার অবস্থা হলো। পরের গানের সুর তুলতেই সারফরাজ রূপকথার মুখ চেপে ধরে থামানোর চেষ্টা করে সুফিয়ানকে কল করলেন। কেবলই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন সুফিয়ান। এমন সময় সারফরাজের কল পেয়ে কপাল কুঁচকে রিসিভ করে বলে উঠলেন, ঘুমের 12টা বাজাতে ফোন করেছিস? আপনার মেয়ে আমার সম্মানের 12টা বাজাচ্ছে, আমাকে বাঁচান। কি করেছে? রূপকথার মুখ ছেড়ে দিল সারফরাজ। রূপকথা ভাঙা ভাঙা গলায় তালহীন গাইতে থাকলো। 25-26 বয়স হইল, জানোস না রে কিছু। মিছামিছি ঘুরুস রে তুই আমার পিছু পিছু। গাধা চ্যাংরা, কেন বুঝোস না আমার মনে কি চায়? মেয়ের গান শুনে সুফিয়ান বুক চেপে বলে উঠলেন, ইন্নানিল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইল্লা বিল্লাহ। গানের লাইন বেশি গভীরে যাবার আগে শিগগির ডাক্তার ডাক, নইলে তোকে আমি গুলি করে খোপড়ি উড়িয়ে দেব হতচ্ছাড়া। দুপুরের পরপর রূপকথার জ্বর আরও মাত্রা ছাড়ালো। দু চোখ মেলে পৃথিবী দেখতে পারল না সে। নাকের ডগা, গাল টকটকে লাল হলো। শরীর হলো উত্তপ্ত তাওয়া। সকালে রূপকথাকে নিয়ে সারফরাজ মজা উড়ালেও এবার সে বেশ চিন্তিত হলো। ডক্টর হেনরিকে সকালেই খবর পাঠিয়েছে সারফরাজ। তিনি এসে জ্বর চেক করে মেডিসিন দিয়ে গেছেন। তখন জ্বর ছিল 102 ডিগ্রি। ওষুধ খাওয়ানোর পরেও রূপকথার জ্বর বেড়ে হলো 103।
মেয়েটার নেতিয়ে পড়া অবস্থা দেখে সারফরাজের বুকে দহন শুরু হলো। অসুস্থ মায়া রূপকথার এহেন অবস্থায় বেশ ব্যথিত হলেন, সেই সাথে অল্প সেবাও করলেন। রূপকথার মাথায় ঘন ঘন জলপট্টি দিল সারফরাজ, সাথে মুছিয়ে দিল শরীর। তবুও অবস্থার কোনো উন্নতি নেই। এবার সারফরাজ ভয় পেল। সারফরাজের মন বলল রূপকথাকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করা প্রয়োজন। এদিকে মেয়ের চিন্তায় সুফিয়ান চৌধুরীর ঘুম উবে গেল। কিছুক্ষণ বাদে বাদেই ফোন করে খবর নিলেন তিনি। জ্বর এলে মেয়ে কেমন পরিস্থিতির ভেতর দিয়ে যায় রেখা সবটা জানেন, তাই আসন্ন শঙ্কায় কেঁদে উঠলেন রেখা। সারফরাজ হাতের উল্টো পিঠে রূপকথার জ্বর আরেকবার পরখ করে নিল। এরপর ভয়ার্ত গলায় ডাকলো, রূপকথা, তুমি ঠিক আছো? রূপকথা। কোনো প্রত্যুত্তর করল না রূপকথা। সারফরাজ আর এক মুহূর্ত সময় অপচয় করল না। সে রূপকথাকে কম্বল সহ পেঁচিয়ে পাজা কোলে তুলে গাড়িতে বসিয়ে দিল। এরপর লুইস আর ইয়ংয়ের কাছে মায়ার দায়িত্ব দিয়ে ছুটল হসপিটাল অভিমুখে। মিনিট 40-এর পর একটা হসপিটালে এসে থামল সারফরাজের গাড়ি। রূপকথাকে আবার কোলে তুলে ব্যস্ত পায়ে এমার্জেন্সিতে এলো সারফরাজ। এরপর উপস্থিত ডিউটি ডক্টরকে বলে উঠল, সে অধিক জ্বরে ভুগছে, প্লিজ স্যার জ্বর কমিয়ে দিন। সারফরাজের পাংশু ভয়ার্ত চিন্তিত মুখশ্রী দেখে ডক্টর বুঝতে পারল অবস্থা সিরিয়াস। ডিউটি ডক্টর দৌড়ে এসে রূপকথার জ্বর পরিমাপ করে আটকে উঠলেন। জ্বর 104। রূপকথাকে দ্রুত অবজারভেশন কেবিনে শিফট করলেন তিনি। এরপর সাপোজিটরি, মেডিসিন সবকিছু নিয়ে ছুটলেন সেখানে। রূপকথার জ্বর সারফরাজের কাছে শুরুতেই মামুলি বিষয় ঠেকেছিল, কিন্তু সারফরাজের এখন মনে হচ্ছে এই জ্বরে রূপকথা বোধহয় বাঁচবেই না। হসপিটালের করিডোরে পায়চারি করতে করতে উন্মাদ হয়ে উঠল সারফরাজ। চটপটে মেয়েটাকে এমন নিশ্চুপ নির্ভার দেখতে তার মোটেও ভালো লাগছে না। সারফরাজ সারাক্ষণ তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, অথচ সে চোখ মেলে পর্যন্ত দেখছে না। রূপকথার অসুস্থতার গাঢ়তা পরিমাপ করে মাথার চুল খামচে ধরল সারফরাজ। হাসি খুশি চঞ্চল দুরন্ত মেয়েটাকে সঙ্গে করে কত স্বপ্ন নিয়ে এত দূর দেশে নিয়ে এলো সে। সুফিয়ান চৌধুরীকে সারফরাজ প্রতিশ্রুতি দিয়েছিল সামান্যতম কষ্ট পর্যন্ত পেতে দেবে না রূপকথাকে, অথচ জ্বরের ঘোরে মেয়েটা দুনিয়া ভুলতে বসেছে। সারফরাজের মন, বিক্ষিপ্ত মন কু গাইতে আরম্ভ করল। মস্তিষ্ক কেমন টনটনে ব্যথায় কাবু হলো। ব্যথা উপশম করতে মাথা চেপে ধরল সারফরাজ। এরপর সমান তালে চক্কর কাটল পুরো করিডোর জুড়ে। কতক্ষণ সে এভাবে হাঁটলো তার হিসেব রইল না। আরও ঘণ্টাখানেক পর একজন নার্স এসে জানালো জ্বর কন্ট্রোলে এসেছে, তবুও অবজারভেশনের জন্য 24 ঘন্টা হসপিটালে থাকতে হবে। সারফরাজ এবার একটু নিশ্চিন্ত হলো। করিডোরের ওয়েটিং চেয়ারে বসে চোখ বুঝে মাথা হেলিয়ে দিল। এমন সময় সারফরাজের ফোনখানা মৃদু শব্দে বেজে উঠল। স্ক্রিনে ড্যাভিনের নম্বর চকচক করছে। জরুরি ফোন ভেবেই কানে তুলল সারফরাজ। হ্যালো বলতেই ওপাশ থেকে ড্যাভিন যা বলল তা শুনে কপালের রগ ফুলে উঠল সারফরাজের। সেই সাথে জ্বলে উঠল বরফ নীল চোখ জোড়া। ইস্পাতের ন্যায় শক্ত হলো চোয়াল। অধিক ক্রোধে সারফরাজ বসা থেকে উঠে দাঁড়ালো। এরপর বজ্র কণ্ঠে বলে উঠল, আসছি। সারফরাজের ড্রাগস কারখানার পরিত্যক্ত একটি কক্ষে পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে সারফরাজের অ্যাকাউন্টেন্স ড্যানিয়েলকে। ভীত ড্যানিয়েল বাঁচার তাগিদে বারবার কাকুতি মিনতি করে যাচ্ছে, কিন্তু নিষ্ঠুর মানব ড্যাভিন কিছুই যেন কানে শুনছে না। ঘণ্টাখানেক পার হতেই চোখে মুখে অসামান্য ক্রোধ ফুটিয়ে উপস্থিত হলো সারফরাজ। সারফরাজকে দেখেই ড্যানিয়েল বলে উঠল। ড্যানিয়েলের বাকি কথাগুলো আর শুনতেও ইচ্ছে হলো না সারফরাজের। ডেভিনের হাত থেকে লোহার রডখানা নিয়ে বেধড়ক আঘাত করলো ড্যানিয়েলের শরীরে। কোন আঘাত কোথায় গিয়ে লাগলো তার খেয়াল পর্যন্ত রাখল না সারফরাজ। মারের চোটে চিৎকার করে প্রাণ ভিক্ষার আর্জি জানালো ড্যানিয়েল, কিন্তু নিষ্ঠুর মানব সারফরাজ থামল না ক্ষণকালের জন্য। ড্যানিয়েলকে এলোপাতাড়ি আঘাত করতে করতে সারফরাজ যখন ক্লান্ত হলো তখন হাত থেকে খসে পড়ল রডখানা। ড্যানিয়েলের সাদা শরীর ইতিমধ্যে রক্তে রঞ্জিত। সারফরাজ ড্যানিয়েলের গলা টিপে ধরে হিসিয়ে শুধালো, আমার সর্বনাশ করার জন্য রুদ্র তোকে কত টাকা দিয়েছে ড্যানিয়েল? সারফরাজের প্রশ্নে ড্যানিয়েলের জ্ঞান হারানোর উপক্রম হলো। তার মানে সারফরাজ তার পিঠ পিছে ছুরি মারার বিষয়টা সবটা জেনে গিয়েছে। ড্যানিয়েল তবুও সবকিছু চেপে গিয়ে ভয়ার্ত গলায় বলল। ড্যানিয়েলের মুখের মিথ্যে শুনে সারফরাজের মাথা ধরে গেল। ডেভিনের থেকে নোট ট্যাব নিয়ে উল্টো করে ড্যানিয়েলের চোখের সামনে মেলে ধরল সে। 30 সেকেন্ডের একটা ভিডিও চলছে তাতে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ড্যানিয়েলের আর রুদ্ররাজ মুখোমুখি বসে ড্রিঙ্কস করছে, সেই সাথে একটা ব্ল্যাঙ্ক চেক এগিয়ে দিচ্ছে রুদ্ররাজ।
ড্যানিয়েল খালি চেক পেয়ে মস্ত খুশি। সেই খুশি আরও কয়েক ধাপ বাড়াতে রুদ্ররাজ আদেশ করল। ভিডিওখানা দেখে গলবিল শুকিয়ে উঠল ড্যানিয়েলের। তার চোখে মরণ ভয় স্পষ্ট ফুটে উঠল। নিজেকে নির্দোষ প্রমাণের আর কোনো সাফাই গাইল না সে, কারণ সবটাই এই মুহূর্তে অর্থহীন। ড্যানিয়েল চোখ বুঝে বহু কষ্টে আওড়ালো। সারফরাজ বাঁকা ঠোঁটে হাসল। এত সহজে ড্যানিয়েলকে সে মুক্তি দেবে না। নরকীয় সাজা ভোগ করিয়ে তবেই মুক্তি দেওয়া হবে এই বিশ্বাসঘাতককে। সারফরাজ ডেভিনের পানে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, I know you are heartless, so I don't want to say anything more. বলেই ড্যানিয়েলের পানে এক পলক ঘৃণিত নজর বুলিয়ে বাইরে বেরিয়ে এলো সারফরাজ। সারফরাজ চলে যেতেই অদ্ভুত হাসল ডেভিন। সেই হাসির শব্দে প্রাণ পাখি উড়ে গেল ড্যানিয়েলের। চোখের সামনে সাক্ষাৎ নরক দেখতে পেল সে। মনে মনে জেসুসের নাম উচ্চারণ করতে চাইল, কিন্তু তার আগেই ভারী লোহার রড দিয়ে ড্যানিয়েলের প্রশস্ত বুকে শক্ত বাড়ি বসালো ডেভিন। ডেভিনের শক্ত হাতের আঘাতে চিৎকার করে উঠল ড্যানিয়েল। ড্যানিয়েলের গগন বিদারী চিৎকার ডেভিনের কানে অনন্য প্রশান্তি এনে দিল। ড্যানিয়েলের এক একটা চিৎকার ডেভিনের কানে সুরেলা গান হয়ে বাজল। ডেভিন উন্মাদ হয়ে উঠল। তার মনে হলো ড্যানিয়েলের আরও জোরে জোরে চিৎকার করা উচিত। তাই সে ড্যানিয়েলকে শুধালো, অল্প অল্প করে তোমার গায়ের চামড়া যদি চাকু দিয়ে তুলে নেই, তুমি কেমন বোধ করবে ড্যানিয়েল? বিকেলের আগে আগে রূপকথা পুরো শরীর ঘাম দিয়ে জ্বরে ছেড়ে দিল। জ্বর ছাড়তেই গায়ের সাদা ভারী ব্ল্যাঙ্কেট জাহান্নাম ঠেকল তার কাছে। দুর্বল পা দিয়ে সেই ব্ল্যাঙ্কেট সরিয়ে চারপাশে নজর বোলালো। হাতে লাগানো স্যালাইনের সুই আর বাহ্যিক পরিবেশ চোখে গুঁতো দিয়ে বুঝিয়ে দিল এটা হসপিটাল। রূপকথা সরু গলা পিপাসায় খরায় ফেটে যাওয়া মাঠের ন্যায় চৌচির হলো। প্রচণ্ড পানি পিপাসায় বুক ধরফর করে উঠল। চারপাশে চোখ বুলিয়ে পানি খুঁজল। বেডসাইড টেবিলে ঝকঝক করছে পানির বোতল। রূপকথা উঠে বসে পানির বোতল হাতে নিতে চাইল, কিন্তু তার আগেই মাথা ঘুরে উঠল। রূপকথা ধপ করে বিছানায় পড়ে মৃদু আর্তনাদ করে উঠল। কিছুক্ষণ ওভাবেই কাটানোর পর আবার উঠে বসল। বেড ধরে ধরে কোনো মতে পানির বোতলটা নিতে চাইল। এমন সময় কেবিনে প্রবেশ করলো একজন নার্স সহ ডক্টর। রূপকথা ডক্টরের পানে নজর দিতেই ডক্টর চোখ নামিয়ে নিল। রূপকথা বিষয়টা আমলে না নিয়ে পানি খাওয়ায় মনোযোগ দিল। নার্স দৌড়ে গিয়ে পানির বোতলের ক্যাপ খুলে বলে উঠল। সুন্দরী বিদেশি নার্সের হাত থেকে বোতল নিয়ে রূপকথা থ্যাঙ্কস জানালো। এরপর কিছুটা ইতস্তত করে শুধালো। সারফরাজ, নার্স কোনো প্রত্যুত্তর করল না। রূপকথা ভাবলো হয়তো নার্স সারফরাজকে চেনে না। এই দেশে সারফরাজ কোন নাম ব্যবহার করে চলাফেরা করে সেটাও রূপকথার দুর্বল মস্তিষ্কে খেলল না। রূপকথা হাতের স্যালাইনের পানে তাকিয়ে ইংরেজিতে জিজ্ঞেস করল, বাড়িতে কখন যেতে পারবো ডক্টর? ডক্টর নিজের অ্যাপ্রনের পকেট থেকে হাত বের করে শক্ত গলায় বলে উঠল। ডক্টরের কণ্ঠে চমকে উঠল রূপকথা। বিস্ফারিত নজরের সামনে তাকাতেই গাঢ় নীল চোখজোড়া দেখে চিৎকার করে উঠল রূপকথা। প্লিজ হেল্প, সামবডি হেল্প মি প্লিজ। বলেই ভয়ে কুকড়ে কেঁদে উঠল। চিৎকার করে সারফরাজকেও ডাকল, কিন্তু কোথাও নেই সারফরাজ। উপায়ন্তর না পেয়ে বিছানার বালিশ ছুঁড়ে মারল রূপকথা। মেডিসিনের বক্স ছুঁড়ে মেরে থামাতে চাইল রুদ্রকে, কিন্তু শীর্ণ দুর্বল দেহ পরাজিত হলো রুদ্রের পেশিবহুল হাতের শক্তির কাছে। রুদ্ররাজ রূপকথাকে শক্ত হাতে চেপে ধরে রূপকথার ঘাড়ের পেছনে ইঞ্জেকশন পুশ করে নার্সকে আদেশ দিল, হুইল চেয়ারে বসিয়ে হসপিটালের পেছনের গেটে নিয়ে এসো, কুইক। বলেই হনহন করে বেরিয়ে গেল। যাবার আগে ডাস্টবিনে ছুঁড়ে ফেলল গায়ের অ্যাপ্রন আর হ্যান্ড গ্লাভস। মুখের মাস্কটা আরেকটু ঠিক করে হাত ঘড়িতে সময় দেখতে দেখতে লিফট ধরে নেমে এলো নিচে। এরপর সোজা নিজের গাড়িতে। মোটা টাকার বিনিময়ে নার্স হেলেন রূপকথাকে তুলে দিল রুদ্রের গাড়িতে। অবচেতন রূপকথা ঠাহর পর্যন্ত করতে পারল না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। সে জ্ঞান হারিয়ে এলোমেলো হয়ে পড়ে রইল গাড়ির ব্যাক সিটে। সন্ধ্যার পরপর সারফরাজ হসপিটালে ফিরে এলো। এসেই রূপকথার অবজারভেশন কেবিনের সামনে পায়চারি করতে লাগলো। আশেপাশে কোনো নার্স বা ডক্টর কিছুই চোখে পড়ল না। এদিকে রূপকথার অবস্থা জানার জন্য মরিয়া হয়ে উঠল সারফরাজ। অবজারভেশন কেবিনে যখন তখন প্রবেশ নিষেধ, তাই সারফরাজ মন চাওয়া সত্ত্বেও সেখানে যেতে পারল না। আধ ঘন্টা পেরিয়ে যাবার পরেও যখন কাউকেই নজর এলো না, তখন রুলস ভঙ্গ করল সারফরাজ। বৃহৎ দরজার পাল্লা ঠেলে ভেতরে প্রবেশ করে অবজারভেশন কেবিনের সামনে এসে দাঁড়ালো। দরজা অর্ধেক খোলা। সারফরাজ দরজায় অল্প নক করে দরজাটা পুরো খুলতেই দৃষ্টি পলকহীন হলো। সেই সাথে ধক করে উঠল বুক। বেডে রূপকথা নেই। পুরো কেবিন হুলুস্থুল এলোমেলো। স্যালাইনের পাইপ জুড়ে রক্তের দাগ। বিছানা দলিত মথিত।
ফ্লোর জুড়ে সুই, সিরিঞ্জ আর ওষুধ ছিটিয়ে রয়েছে। মনের মধ্যে ঝড় বইতে আরম্ভ করলো সারফরাজের। অজানা শঙ্কায় চোখ ফেটে জল এলো। তবুও নিজেকে যথেষ্ট শক্ত করে ছুটল রিসিপশনে পুরো ঘটনা জানাতেই সকলের চোখ কপালে। রিসিপশন থেকে সারফরাজকে জানানো হলো ডক্টর নেলসন রূপকথার ট্রিটমেন্ট করছিলেন। মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলো ডক্টরের সাথে, কিন্তু ফোন সুইচ অফ। সারফরাজের মনের ভয় এবার ক্রোধে রূপ নিল। সিসিটিভি ফুটেজ চেক করার জন্য সারফরাজ তর্জন গর্জন শুরু করলো। এরই মধ্যে একজন ক্লিনার খবর নিয়ে এলো ডক্টর নেলসন চেতনাহীন হসপিটালের ওয়াশরুমে পড়ে রয়েছেন। খবর পাওয়ার মাত্র দৌড়ে গিয়ে ডক্টর নেলসনকে তুলে এনে এমার্জেন্সি বেডে দেওয়া হলো। বিভিন্ন কসরতে জ্ঞান ফেরানো হতে না হতেই সারফরাজ এসে ডক্টর নেলসনের কলার চেপে ধরে বজ্র কণ্ঠে ধমকে উঠল, রূপকথা কোথায়? সারফরাজের চোট কুলাতে কিছুটা সময় লাগলো ডক্টর নেলসনের। তবুও ভদ্রলোক ভন ভন মস্তিষ্কে কিছু মনে করার চেষ্টা করলো। এরপর বলে উঠল, একজন সুদর্শন যুবক আমার রুমে এসে আমাকে রূপকথার শারীরিক অবস্থার বিষয়ে জিজ্ঞেস করা। আমি তার পরিচয় জানতে চাইলে তিনি জানান তিনি একজন ডাক্তার এবং রূপকথার ফিয়ান্সে। ভদ্রলোকের চোখ জোড়া দেখে আমার অদ্ভুত এক অনুভূতি মনে হয়। সে রূপকথার সাথে দেখা করতে চায়। আমি তাকে স্পর্শ নিষেধ করে দিই যে পেশেন্ট যথেষ্ট অসুস্থ, সে কথা বলার অবস্থায় নেই। তাছাড়া পেশেন্টের ক্লাস রিলেটিভ ছাড়া অন্য কেউ অ্যালাউড না। কথাটা শুনে ওনার চোখ জোড়া লাল হয়ে ওঠে। উনি আলাপ শেষ করে আমার ফোনে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ায়। আমি হতস্থ বোধ নিয়ে হাত বাড়াতেই উনি আমার কোলার বোনে আঘাত করে। মুহূর্তেই আমার মস্তিষ্কে সিজার অনুভব করি আমি। এরপর আমার আর কিছুটি মনে নেই। সরি। সারফরাজ পুরো ঘটনা শুনে বুঝে গেল কে ঘটিয়েছে এই দুঃসাহসী ঘটনা। বসে বসে আর গল্প শুনল না সারফরাজ। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো সে। এরপর দৌড়ে সিঁড়ি ধরে নেমে নিজের গাড়িতে উঠল। গাড়ির টুলবক্সে গান আছে কিনা চেক করে ছুটল লস অ্যাঞ্জেলসের অভিমুখে। রূপকথা যখন জ্ঞান ফিরল তখন সে নিজেকে ছোট্ট একটা বদ্ধ ঘরে আবিষ্কার করল। অসুস্থ শরীর আরও অসুস্থ হয়ে উঠল, সেই সাথে খিদে পেট গুলিয়ে বমি পেল। বদ্ধ কক্ষের চারপাশে নজর বুলিয়ে উঠে দাঁড়ালো রূপকথা। প্রচণ্ড পিপাসা আর ক্ষুধায় তার শরীর নেতিয়ে ঢলে পড়তে চাইছে। বদ্ধ দরজায় এগিয়ে এসে বার কয়েক চাপড় দিল রূপকথা। প্লিজ আমাকে যেতে দিন, আমাকে এই ঘর থেকে বের হতে দিন, আমাকে বাড়ি যেতে দিন। হ্যালো, শুনছেন? কথাগুলো বলতে বলতে দরজা ধরে কেঁদে উঠল রূপকথা। নিজের মা বাবা আর সারফরাজের অসহায় মুখটা মনে পড়তেই রূপকথা দ্বিগুণ কেঁদে উঠল। এমন সময় কক্ষের তালা খোলার শব্দ পাওয়া গেল। রূপকথা দরজা থেকে একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো আগত মানুষটার। দরজা খুলে কিয়ৎক্ষণ বাদে কক্ষে প্রবেশ করল রুদ্ররাজ। রুদ্রকে দেখেই রূপকথার চোখের জল থেমে গেল। নিজেকে এই নোংরা লোকটার সামনে কিছুতেই দুর্বল দেখাতে চায় না রূপকথাকে নিশ্চুপ দেখে প্রশস্ত হাসল রুদ্র। এরপর বলে উঠল, বাহ, আমাকে দেখে তোমার একটু ভয় লাগছে না দেখছি? 2 দিন সারফরাজের সঙ্গ পেয়ে এতটা সাহসী হয়ে গেলে। গ্রেট ডার্লিং, গ্রেট। তোমাকে এতটা নির্ভীক আর সাহসী দেখে আমার জাস্ট প্রেম পাচ্ছে। ইচ্ছে করছে চুমু খেতে খেতে পাগল হয়ে যায়। রূপকথা রুদ্রের পানে ঘৃণিত নজর বুলিয়ে বলে উঠল, একবার মার খেয়েও আপনার শিক্ষা হয়নি দেখছি। এত তাড়াতাড়ি পৃথিবী ছাড়ার শখ। আমার মুখের ভাষা এত নোংরা কি করে হয় একটা মানুষের? রুদ্র তর্জনী আঙ্গুল দিয়ে নিজের সফেদ গাল অল্প চুলকালো। এরপর ঠোঁট উল্টে বলল, বলেছে আমি মানুষ। রূপকথা তাচ্ছিল্য হেসে বলে উঠল, ঠিকই, মানুষরূপী জানোয়ার। আপনার মতো জানোয়ারকে খুব শীঘ্রই শিকার করবে সারফরাজ। প্রেমিক আমার একটা লোম পর্যন্ত বাঁকাতে পারবে না, বুঝলে? আর পৃথিবী আমি ছাড়ছি না, ছাড়বে সারফরাজ। এবং খুব শীঘ্রই সারফরাজকে দুনিয়া ছাড়া করে তোমাকে পুরোটাই লুটে নিব আমি। সারফরাজের রাজ্য রানী তুই হবে আমার। কে আনন্দদায়ক কিনা হবে সারফরাজের নৃশংস কষ্টদায়ক মৃত্যুর দৃশ্য ভেবেই আত্মতৃপ্তি পাচ্ছি। রূপকথার চূড়ান্ত ঘৃণা জন্মালো এই নিকৃষ্ট মানুষটার প্রতি। সে রুদ্রের মুখে একদলা থুতু ছুঁড়ে চিৎকার করে বলে উঠল, আমাকে লুটার স্বপ্ন দুঃস্বপ্নেও দেখিস না তুই। সারফরাজ তোর চোখ উপড়ে ফেলবে নয়তো।
রূপকথার ঔদ্ধত্যে রুদ্রের নাকের পাতা ফুলে চোয়াল শক্ত হয়ে এলো। চোখজোড়া অধিক লাল হলো অদমনীয় ক্রোধে। নিজেকে সামলাতে না পেরে সপাটে এক চর বসালো রূপকথার ফর্সা গালে। চরের দাপটে রূপকথার গাল ফেটে রুদ্রের হাতের ছাপ উঠে গেল। অসুস্থ শরীর এই ধাক্কা সামলাতে পারল না। ছিটকে দেয়ালে বাড়ি খেয়ে কপাল ফেটে রক্তধারা গড়ালো রূপকথার। দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রূপকথা অস্পষ্ট স্বরে বলে উঠল, সরফরাজ তোকে কুকুরের মতো পিটিয়ে মারবে, আর সেই দিন খুব বেশি দূরে নয়। আমি তোর মৃত্যু দেখতে পাচ্ছি খুব সন্নিকটে, কারণ তুই এবার সরাসরি সরফরাজের কলিজায় হাত দিয়েছিস। রূপকথাকে নিজের কবজায় আনতে পেরে রুদ্রের ঠোঁটের বাঁকা হাসি প্রশস্ত হলো। সেই সাথে মাথায় ঘুরপাক খেতে লাগলো নানান কুবুদ্ধি। একটা সিগারেট বের করে লাইটার দিয়ে আগুন ধরিয়ে লম্বা টান দিল রুদ্র। এরপর সামনের টেবিলের উপর দুই পা শটান করে মেলে সুইভেল চেয়ারখানায় হেলান দিল। জ্বলে ওঠা নীল চোখজোড়া বুঝে আরেক দফা সিগারেট টেনে নাক দিয়ে ভগভগ করে ধোঁয়া ছেড়ে রুদ্র বলে উঠল, প্রাণভোমরা ধরে টান দিলে নিশ্চয়ই শ্বাসরোধ হয়ে মরার জোগাড় হয়, তাই না? তুই কেমন বোধ করছিস সরফরাজ? বুকটা কি একটু বেশি ধুকপুক করছে? কোন ভয়ে তুই ভীত আজ? তোর সযত্নে ফোটানো ফুলের মধু শুষে নিব সেই ভয়, নাকি আমার কাছে চূড়ান্ত পরাজিত হবার? কথাগুলো ভেবে তাচ্ছিল্য হাসল রুদ্র। রূপকথা মেয়েটাকে তার বেশ মনে ধরেছে। বউ বানিয়ে নিজ প্রাসাদে রেখে দিলে মন্দ হয় না। নিঃসন্দেহে সারফরাজের রুচি প্রশংসার দাবিদার। সারফরাজের চয়েজের প্রশংসা করে নাক ফুলালো রুদ্র। সারফরাজ বা হাত না ঢুকালে এই মেয়েটা তার প্রেয়সী হতো, কারণ মেয়েটা নিজে থেকেই তার কাছে এসেছিল। অবশ্য প্রেম ভালোবাসা বিয়ে এসবের প্রতি রুদ্রের কোনো ইন্টারেস্ট নেই। বিয়ে মানেই গলায় দড়ি। রুদ্র উড়ে উড়ে ফুলের মধু পান করতে ভালোবাসে, কিন্তু আজকাল গরুর মতো গলায় দড়ি পড়তে ইচ্ছে হচ্ছে। বিয়ে নামক দড়ি। নেহাত রূপকথা অসম্ভব সুন্দরী, এজন্য নাকি সত্যি রুদ্র প্রেমে পড়েছে। প্রেমের কথা ভাবতেই চিন্তার মাঝে লজ্জা এসে ভর করল রুদ্রের চোখে মুখে। এরপর হঠাৎই এসব চিন্তাভাবনা পাশ কাটিয়ে রুদ্রের মনে উদয় হলো সারফরাজের উন্মাদনা। অসুস্থ রূপকথাকে হসপিটালে না পেয়ে সারফরাজের কি বেহাল দশা হয়েছে এতক্ষণে তা ভেবে কিটকিটকে হেসে উঠল সে। পা দুখানা দুলাতে দুলাতে রুদ্র পুনরায় বলে উঠল, খুঁজবি আমায় তুই? পৃথিবীর কেউ জানে না আমার এই ঠিকানা। তোর প্রাণেশ্বরীকে বেকাবু মরিয়া হয়ে খুঁজে বেড়াবি সারা ক্যালিফোর্নিয়া জুড়ে, কিন্তু আফসোস কোথাও মিলবে না। খুব কষ্ট হচ্ছে, তাই না? কি করব বল, তোকে তো থামাতে হবে, তাই না? কিন্তু তুই ভাবিস না, তোর মৃত্যুর পর তোর প্রিয়তমাকে নিচের প্রিয়তমা বানিয়ে রেখে দিব আমি। প্রমিস, তোর চাইতে সুখে রাখবো তাকে। কথাগুলো বলতে বলতে রুদ্রের দাঁত চেপে এলো। চোখের সামনে সহসাই ভেসে উঠল সন্তানতুল্য পোষা দুই প্রাণীর রক্তাক্ত মৃতদেহ। রুদ্রের চোখের কোণে জমল স্বচ্ছ জল। এই জলে প্রকাশ পেল প্রাণী দুটোর জন্য তার নিখাত ভালোবাসা। দ্রুত হাতে চোখের কোণের জল মুছে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রুদ্র। এরপর দেয়ালে থাকা ঘড়িতে সময় বুলিয়ে নিজের অ্যাসিস্ট্যান্ট কেভিনকে নির্দেশ দিল, যাবার সময় হয়ে গেছে, সবটা গুছিয়ে নাও, হয়ে যা। কেভিন কিছুটা নমনীয় স্বরে বলে উঠল। কেভিনকে কথা শেষ করতে না দিয়েই গর্জে উঠল রুদ্র, হয়ে যাক, সে মরে যাক, তাতে আমার কি এসে যায়? মারার জন্যই তো ধরে এনেছি, আদর সোহাগ করে চিকিৎসা দিয়ে সুস্থ করতে নয়। এবার কোনোভাবেই সরফরাজ আমাকে হারাতে পারবে না কেভিন। পুতুলার চাবি দুটোই আমার হাতে। আমি যেভাবে পুতুল নাচাবো ওভাবেই নাচতে হবে। অনেক হয়েছে, এবার সব কিছুর দাম চুকাবে ওই সরফরাজ। এক রাজ্যে কখনো দুই রাজা থাকতে পারে না, বুঝেছ? যাও, সব রেডি করো। কেভিন আর বাক্য আওড়ালো না। রুদ্রের চোখগুলো কেমন আগুন ছড়াচ্ছে, কিন্তু মানুষ হিসেবে রূপকথার জন্য কেভিনের মন খচখচ করল। রুদ্রের চড়ের প্রভাবে মেয়েটার ফর্সা গাল টকটকে লাল হয়ে আছে। ঠোঁটের কোণের রক্ত আর কপালের রক্ত জমে গিয়ে কালো হয়ে আছে। ইতোমধ্যে গালে কালশিটে দাগ পড়ে গিয়েছে। সারফরাজ আর রুদ্রের খেলায় মেয়েটার কোনো দোষ নেই। রুদ্ররাজ অহেতুক গুটি হিসেবে মেয়েটাকে চালাচ্ছে। রূপকথার পানে পুনরায় নজর বুলিয়ে তপ্ত শ্বাস ফেলল কেভিন। এরপর কক্ষ ছেড়ে বেরিয়ে গেল নিজের কাজে। নিজের দলবল নিয়ে রুদ্ররাজের বাড়ি, মিল, কারখানা, বার সবকিছুতেই হন্যে হয়ে রূপকথাকে খুঁজল সারফরাজ। এরপর রূপকথা বা রুদ্ররাজ কেউ কোথাও নেই। সারফরাজের মাথা ঘুরে উঠল, সেই সাথে বুক ফেটে চিৎকার এলো। রূপকথা প্রচণ্ড অসুস্থ, তার মধ্যে রুদ্র তার সাথে কি করছে কে জানে।
রুদ্রকে ডিফেন্ড করার মতো শক্তি রূপকথার শরীরে নেই। মেয়েটা কোন তবিয়তে আছে কে জানে। তাছাড়া সারফরাজ সুফিয়ান চৌধুরীর কাছেই বা কি জবাব দেবে। সারফরাজের ভাবনার মাঝে সুফিয়ান চৌধুরীর কল এলো। ভদ্রলোক সারা রাত এক মুহূর্তের জন্য দু চোখের পাতায় এক করেননি। মেয়েটা সুস্থ হলো কিনা সেই চিন্তায় নিজেও অসুস্থ প্রায়। ফোনের স্ক্রিনে সুফিয়ান চৌধুরীর নম্বর দেখে ঘাবড়ে গেল সারফরাজ। সুফিয়ান চৌধুরীর প্রশ্নে কি জবাব দেবে সেটা ভেবেই প্রথম কল তুলল না সে। কিন্তু সুফিয়ান চৌধুরী পুনরায় কল করলেন। ইতস্তত আর ভয় নিয়ে সারফরাজ কল তুলল। সারফরাজ হ্যালো বলতেই সুফিয়ান ব্যতিব্যস্ত হয়ে শুধালেন, আমার মেয়েটার কি অবস্থা সারফরাজ? জ্বর কমেছে? ভদ্রলোকের কণ্ঠে চিন্তা আর অসহায়তার ছাপ। বাবা হিসেবে মেয়ের অসুস্থতার খবর শুনে কাতর হওয়া স্বাভাবিক, কিন্তু সারফরাজ চেপে গেল সব। সে কণ্ঠ স্বাভাবিক করে বলে উঠল, জি কমিশনার সাহেব, আপনার মেয়ের জ্বর কমেছে, এখন ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠলে আপনার সাথে কথা বলিয়ে দেব। সারফরাজের কথা বিশ্বাস করলেন সুফিয়ান চৌধুরী। সারফরাজের গলাটাও কেমন ক্লান্ত শোনালো। সুফিয়ান ভাবলেন সারাদিন ছেলেটা অনেক ধকল পহিয়েছে, তাই তিনি আর বিরক্ত করতে চাইলেন না সারফরাজকে। অল্প করে শুধু বললেন, তুইও ঘুমা সারফরাজ, সারাদিন অনেক দৌড়েছিস, রাখছি।